আমার অ্যাকচুয়ালি প্ল্যান ছিল যে আজকের এই রাত্রের ভিডিওটা মোটামুটি আইপিএলের ম্যাচ ট্যাচ দেখার পর আমাদের কালকের যে টোটাল সুপার কাপের সেমিফাইনাল দুটো রয়েছে সেই দুটো ম্যাচ নিয়ে কথা বলবো। কিন্তু এরকম একটা আনএক্সপেক্টেড ট্রান্সফার রুমার সামনে এসে যাবে, একটা এত বড় এক্সক্লুসিভ ব্রেকিং সামনে এসে যাবে, এটা আমি ডেফিনেটলি যখন সন্ধে হচ্ছে তখনও বুঝতে পারিনি। তো যাই হোক, সেটা নিয়ে অবশ্যই কথা বলবো। এই ট্রান্সফার নিউজটা মোটামুটি যখন ব্রেক হয়েছে, স্পেশালি আজকালের ওয়েব ডেস্ক থেকে ব্রেক হয়েছে, কোন রিপোর্টার ব্রেক করেছে এটা এখনও অবধি জানা যায়নি। তবে অবশ্যই ব্রেক হওয়ার পর থেকে কিন্তু মোহনবাগান জনতার মধ্যে মিক্স রিয়াকশনস দেখা যাচ্ছে। একটা বড় অংশের মোহনবাগান সমর্থক, অবভিয়াসলি যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, আই এম নট টকিং অ্যাবাউট দ্য আউট অফ সোশ্যাল মিডিয়া, আমি কোথাও চায়ের দোকানে গিয়ে আলোচনাতে বসিনি, তো সোশ্যাল মিডিয়াতে পুরোপুরি দু ভাগে ভাগ হয়েছে আপাতত মোহনবাগান ফ্যান্সরা। এক পক্ষ মনে করছে যে ইয়েস, একদমই এটা একটা ঠিক ট্রান্সফার হচ্ছে, মোহনবাগান এরকম একটা প্লেয়ারের দরকার রয়েছে। এক পক্ষ মনে করছে যে না, এটা সামহাও মোহনবাগানের যে ধরনের সিগনেচার হয়, যে ধরনের প্লেয়ার মোহনবাগান এই মুহূর্তে নিয়ে আসছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা একটা কোথাও ডাউনগ্রেড সিগনেচার। এই আপডেটটা আসার পর আমি অন্ততপক্ষে খুব একটা শক হয়েছি বলবো না, আমি কিছুটা সারপ্রাইজড হয়েছি। কেন হয়েছি, আর অবশ্যই দুপক্ষের যে মতামত উঠে আসছে সেগুলো কোন গ্রাউন্ডের ওপর উঠে আসছে, অ্যান্ড স্পেশালি প্লেয়ারটা কে, এতক্ষণ তো নামটা বলিনি, সবাই বুঝতে পারছো যে রবসন রবিনহো। আর জানতে কারোর বাকি নেই যে প্লেয়ারকে আমরা বাংলাদেশে খেলতে দেখেছি, ইন্ডিয়াতে এসে দু একটা ম্যাচ খেলেছে, ভালো প্লেয়ার। তবে অবশ্যই মোহনবাগানের জন্য কতটা সুটেবল হতে পারে, কতটা তাকে আইএসএল এর ফুল সিজনের প্ল্যানিংয়ে করা হচ্ছে, মানে নিয়ে আসা হচ্ছে, নাকি তাকে শুধুমাত্র এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ক্ষেত্রে নিয়ে আসা হচ্ছে, কোথায় এলে ভালো হবে, নিয়ে আসা হচ্ছে আমি এটা বলতে চাইছি না, আই মিন কোথায় এলে সে ভালো হতে পারে মোহনবাগানের জন্য, আমার মনে হয় সেটা নিয়ে বেশি কথা বলা দরকার রয়েছে। অ্যান্ড অবভিয়াসলি আবারও বলছি যে কেন আজকে দিনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়াতে দুটো আলাদা ভাগে মোহনবাগান সমর্থকরা ভাগ হয়ে গেছে, এক পক্ষ মনে করছে ভালো, এক পক্ষ মনে করছে ভালো নয়, কোন গ্রাউন্ডের ওপরে সেটা নিয়েও কথা বলবো এই ভিডিওতে। দেখো, ফার্স্ট অফ অল যদি এই প্লেয়ারটার সম্বন্ধে কথা বলি, 29 বছর বয়সী, মানে ওপেন সোর্সে এজ ওয়াইজ 29 বছর বয়স। কেন এই ওপেন সোর্স ব্যাপারটা মেনশন করলাম, কারণ এর আগে কিছু প্লেয়ারকে নিয়ে কথা বলতে গিয়ে অনেকে বলেছে সত্যিই কি এই প্লেয়ারটার বয়সটা এরকম, দেখে তো মনে হচ্ছে আরও কম, বা দেখে মনে হচ্ছে আরও বেশি, বিভিন্ন প্লেয়ারকে দেখে বা বিভিন্ন মানুষকে দেখে এটা মনে হয়, তো খুব স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু এই ক্ষেত্রে দাঁড়িয়ে যেটুকু ওপেন সোর্স থেকে আমরা দেখতে পাই সেটুকু নিয়েই কথা বলি। তো এগুলো ন্যাচারালি হয়, যে যেভাবে নিজেকে ধরে রাখে বা যে যেরকমভাবে নিজেদের ধরে রাখে যেরকম ফিল্ডে, সেটা তাদের ওপর থাকে, জোকস অ্যাপার্ট। তো অবশ্যই তার ওপেন সোর্স থেকে পাওয়া বয়স অনুযায়ী প্লেয়ারটার 29 বছর বয়স। এবার অনেকে বলতে পারে যে না, দেখে তো মনে হয় না, দেখে অন্য ব্যাপার সেটা। তো সেই প্লেয়ার অবভিয়াসলি খুব ভালো প্লেয়ার, নো ডাউট হি ইজ আ ভেরি গুড প্লেয়ার, অ্যান্ড বিভিন্ন রকম পজিশনে খেলতে পারে, অ্যাজ আ লেফট উইঙ্গার খেলতে পারে, সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডে খেলতে পারে, সেকেন্ডারি স্ট্রাইকার খেলতে পারে, ফলস নাইনে খেলতে পারে, এবং কিছু কিছু ম্যাচে ওকে অস্কার ব্রুজো বসুন্ধরা কিংসে সেন্টার ফরওয়ার্ডে ইউজ করেছে। তো মাল্টিপল পজিশনে প্লেয়ারটা খেলতে পারে, অ্যান্ড রেকর্ড যথেষ্ট পরিমাণে ভালো। যখন বাংলাদেশ প্রিমিয়ার লিগে ছিল, বসুন্ধরা কিংসে যখন খেলেছে, রেকর্ড ভালো। ব্রাজিলে বেশ কিছু ভালো ক্লাবে খেলেছে, যেমন ফ্লুমিনেন্সে তার মধ্যে অন্যতম। কিন্তু একটা মজার বিষয় হচ্ছে যে বসুন্ধরা কিংসের সাথেও সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পর ও ব্রাজিলে যখন ফিরে যায়, সেই সময় দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের সাথে একটা রিউমার উঠেছিল। আর তার আরও এক বছর আগে, মানে নভেম্বর 2023-এর দিকে, মার্কাস একটা বিষয় ব্রেক করেছিল যে যখন ট্রান্সফার উইন্ডো ওপেন ছিল, মোহনবাগান রবসন রবিনোর জন্য চেষ্টা করেছিল, কিন্তু তার স্যালারি ম্যাচ করতে পারেনি, যেটা সে বাংলাদেশে পাচ্ছে সেটাকে মোহনবাগান ম্যাচ করাতে পারেনি। হি ওয়াজ ওয়ে অ্যাহেড পেড ফুটবলার দেন। অর্থাৎ পরপর দুটো ট্রান্সফার উইন্ডোতে বা পরপর দুটো সিজনে কিন্তু সে কোথাও বাংলার দুই প্রধানের টার্গেটেড প্লেয়ার ছিল। এবং লাস্ট সিজনে যখন তাকে নিয়ে কথা হয়েছে তখন বলেছিলাম যে এই প্লেয়ারটা লাস্ট যখন বসুন্ধরাতে ছিল একটা ফিটনেসের প্রবলেম ছিল, ইঞ্জুরি একটা হয়েছিল, এবং তারপর তার সাথে বসুন্ধরার সম্পর্কও খারাপ হয়, সে নিজের দেশে ফিরে যায়, সেখানে রিহ্যাব, ট্রেনিং, কন্ডিশনাল ট্রেনিং সব কিছুর মাধ্যমে ফিরে আসে, লোকাল কিছু ছোটো ছোটো অ্যামেচার ক্লাবে খেলছিল, এবং তারপর ব্রাজিলের 4th ডিভিশনের একটা ক্লাবে সে সই করে, এবং সাও পাওলোর যে রিজিয়নাল ফুটবল কম্পিটিশন সেখানে তার লাস্ট সিজনটা কাটে। এবং যেটা আবার বলছি ওপেন সোর্স থেকে পাওয়া ইনফরমেশন, সেই ইনফরমেশন মোতাবেক লাস্ট সিজনে, মানে এই 2024-25 সিজনেই ধরো, এই সিজনে টোটাল ম্যাচ খেলেছে প্রফেশনাল ম্যাচে 6টা ম্যাচ। তো সেটা যথেষ্ট পরিমাণে কিন্তু একটা কনসার্নিং জায়গা, যে প্লেয়ারটা এতদিন ধরে
একটা হাইলি প্রফেশনাল প্লেয়ার হিসাবে আমাদের সামনে ধরা দিয়েছিল, সেই প্লেয়ারটা কিন্তু এই সিজনে অ্যামেচার একটা ক্লাবে 4th ডিভিশন, ব্রাজিলের 4th ডিভিশন, সেখানে জাস্ট 6টা ম্যাচ খেলছে এবং লোকাল রিজিয়নাল চ্যাম্পিয়নশিপের একটা ক্লাবে সে খেলছে। তো যাই হোক, সে খেলতে পারে কারণ হয়তো তার কাছে তার স্যালারি ওয়াইজ হয়তো মানে কি বলবো ক্লাব সে পায়নি। এবার দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আজকে সন্ধ্যেবেলার রিপোর্টটা, আজকালের যে রিপোর্টটা, সেই রিপোর্টটা দেখলে বোঝা যাবে যে কয়েকদিন আগে ইস্টবেঙ্গলের সাথে যে রিউমারটা বেরিয়েছিল বাংলাদেশ থেকে, যে বিষয়টাকে ব্রেক করা হয়েছিল সেটাকেও তারা মেনশন করেছে, কিন্তু তারা বলছেন যে এই মুহূর্তে পুরো ব্যাপারটা ইউটার্ন ঘটে গেছে, এই প্লেয়ার মোহন বাগানের দিকে আপাতত ঝুঁকে এবং মোহন বাগান অনেক দূর অব্দি কথাবার্তা এগিয়েছে। যে জায়গাটাতে আটকে রয়েছে সেটা হচ্ছে তার স্যালারি নেগোসিয়েশনে আটকে রয়েছে এবং সেটা মিটে গেলে তার মোহনবাগানে আসতে কোথাও বাধা নেই। নাও নেক্সট থিং হচ্ছে যে এই প্লেয়ারটাকে নিয়ে কেন এই ধরনের মানে দুপক্ষের আলাদা মতামত উঠে আসে, এটা তো জানা দরকার রয়েছে। ইভেন এই ভিডিওর নিচে যে কমেন্ট সেকশনটা আসবে আমি জানি সেখানেও কিন্তু দুপক্ষের দুরকম মতামত আসবে। এবার ইন জেনারেল কি হয়, বা বিশেষ করে অন্তত পক্ষে পরশু দিনকে আমি ওই ভিডিওটা বানাতে গিয়ে দেখেছি যে অ্যাকচুয়ালি যখন তুমি প্রফেশনালি কিছু কাজ করছো, ইমোশনসের খুব একটা সেখানে জায়গা রাখার প্রয়োজন নেই। তো আজকের এই ভিডিওটাতে এই প্লেয়ারটা এলে এই হয়ে যাবে, সেই হয়ে যাবে, বা এই ভালো হয়ে যাবে, এইসব আমি ইমোশনাল পার্টকে রাখতে চাইছি না। আমি শুধুমাত্র প্লেয়ারটার সম্বন্ধে মানে কেন তাকে নিয়ে সবাই দ্বিধাগ্রস্ত যে ভালো হবে কি হবে না সেটা নিয়ে শুধুমাত্র কথা বলতে চাইছি। নাম্বার 1, যে কেন তাকে একটা বড় অংশের মোহনবাগান জনতা মনে করছে যে এই প্লেয়ারটা খুব একটা ভালো হবে না। তাহলে প্রথমে সেই কথা বলে নেওয়া যাক, প্রথমে নেগেটিভটাকে একটু আলোচনা করে নেওয়া যাক। প্রথম কথা হচ্ছে যে অবশ্যই বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলা আর ইন্ডিয়ান সুপার লিগে খেলা ডেফিনেটলি খুব ডিফারেন্ট। হ্যাঁ অবশ্যই এর আগে কি বাংলাদেশ থেকে ভালো প্লেয়ার আসেনি, মোহনবাগানে খেলেনি? ডেফিনেটলি খেলেছে, সনি নর্ডের মতো প্লেয়ার খেলেছে, বাট এটা মাথায় রাখা দরকার যে সনি নর্ডে ওয়াজ এক্সেপশনাল। সনি নর্ডে সরাসরি ধানমান্ডি থেকে কিন্তু মোহনবাগানে সই করেছিল, মাঝখানে কিন্তু তার কোথাও ডাউনফল কেরিয়ার ছিল না, তাকে নিয়ে যে একটা কোথাও ডাউট হবে সমর্থকদের মনে সেটা কিন্তু ছিল না। এবং যে সময়ে সনি নর্ডে এসেছিল সেই সময়ে কিন্তু মোহনবাগানের জন্য এই ধরনের প্লেয়ার ভীষণভাবে হাইলি ডিমান্ডিং ছিল, যে কোথাও একার হাতে একটা অন্য লেভেলের ক্ষমতা রাখবে, মাঠে ফুটবলটা খেলার লিডারশিপ কোয়ালিটি রয়েছে, স্কিল রয়েছে, এবং তার হাত ধরে মোহনবাগান কিন্তু আই লিগ চ্যাম্পিয়নও হয়েছিল। তো এটা মাথায় রাখা দরকার যে সেই সময়টা আর আজকের দিনের সময়টা দুটোর মধ্যে কিন্তু ডেফিনেটলি একটা ডিফারেন্স রয়েছে। সেকেন্ড থিং হচ্ছে যে তার লাস্ট সিজনে মানে এই 2024-25 সিজনের যে ফর্ম বা তার ইনজুরি বা তার ফিটনেসের যে বিভিন্ন রকম আপডেট, সেটা কিন্তু এই যে সেকশনটা রয়েছে মোহনবাগান সমর্থকদের তাদেরকে ডেফিনেটলি বিচলিত করবে। নেক্সট থিং হচ্ছে যে কাকে রিপ্লেস করতে চলেছে, সে কি গ্রেগ স্টুয়ার্টকে রিপ্লেস করতে চলেছে? তাহলে ডেফিনেটলি যে কেউ চোখ বন্ধ করে বলবে যে দ্যাট কুড বি আ ডাউনগ্রেড সিগনেচার। হ্যাঁ অবশ্যই, কারণ গ্রেগ স্টুয়ার্ট যতটা মাঠ জুড়ে খেলতো, গ্রেগ স্টুয়ার্টের ইন্ডিয়ান সুপার লিগে যতটা মোটামুটি গ্রিপ রয়েছে, সেটা রাতারাতি রবসন রবিনোর থেকে ডেফিনেটলি এক্সপেক্ট করা যায় না। যদি সেটা দিমিত্রিয়স পেত্রাতসের জায়গাতে হয় তাহলেও অনেকের মনের মধ্যে ডাউট থাকবে যে 2022-23 এবং 2023-24 পেত্রাতস যা দিয়েছে, আর পেত্রাতস এসেছিল কোথা থেকে না সৌদি আরবে ফুটবল খেলছিল, এ লিগে ফুটবল খেলছিল, সেই জায়গা থেকে পেত্রাতস এসেছিল। তো সেই লেভেলটাকেও কিন্তু রবসন রবিনোর যে বর্তমান ফেজ রয়েছে সেটা ম্যাচ করতে পারছে না। আজ থেকে 2 বছর আগে হলে, 3টে বছর আগে হলে দিস কুড বি এ হিউজ সিগনেচার। সিরিয়াসলি বলছি, একটা প্লেয়ার ফ্লুমিনেন্সে থেকে সরাসরি বাংলাদেশে যাচ্ছে, একটা হিউজ টাকা পাচ্ছে, সেখানে গিয়ে জাস্ট কাঁপিয়ে দিচ্ছে, এএফসি কাপে গিয়ে ভালো পারফরমেন্স করছে, গোল করছে, অ্যাসিস্ট করছে, লটস অফ পজিশনে খেলছে, লিডারশিপ পাওয়ার রয়েছে। 2টো সিজন আগে এলে আমি বলতাম যে সিরিয়াসলি একটা খুব দারুণ সিগনেচার মোহনবাগানের জন্য হলো, একটা ব্রেক থ্রু সিগনেচার হলো। কিন্তু বর্তমান সময়ের উপর দাঁড়িয়ে তার যা কিছু রিসেন্ট সিচুয়েশন, সেই নিরিখে কিন্তু মোহনবাগানের যে বড় অংশ মনে করছে, মানে মোহনবাগান ফ্যানের বড় অংশ মনে করছে যে এটা একদমই ঠিক হচ্ছে না, তারা একদম কারেক্ট রয়েছে তাদের পজিশনে দাঁড়িয়ে। আবার দ্বিতীয় দিকে যারা মনে করছে যে না দিস ইজ ভেরি মাচ আ কারেক্ট সিগনেচার, তাদের পক্ষে যদি দেখা হয় যে কী কী ঠিক দিক রয়েছে, তাহলে নাম্বার 1 যে মাল্টিপল পজিশনে খেলতে পারে। একজন কোচের কাছে এরকম একটা প্লেয়ার থাকা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। সে হয়তো স্টার্টিং 11-এর প্লেয়ার হলো না, তাহলে রিজার্ভ বেঞ্চে থাকা মানে যে জায়গাতে প্রবলেম রয়েছে, ধরে নাও রাইট উইংয়ে আজকে একটু ল্যাকিং রয়েছে, তাকে রাইট উইংয়ে ইউজ করা যাবে, তাকে কোথাও অ্যাটাকিং মিডফিল্ডে ইউজ করা যাবে, সেন্টার ফরওয়ার্ডে গোল হচ্ছে না, তাকে নামিয়ে দাও, সেই জায়গাতে সে প্রেসার দেবে। তো কোথাও মাল্টিপল পজিশনে যখন একটা প্লেয়ার খেলতে পারে, তাকে নিয়ে কিন্তু কোচ বিভিন্ন রকম প্ল্যানিং করবে, এটা তার ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট। নাম্বার 2 হচ্ছে তার স্কিল, তার লিডারশিপ কোয়ালিটি, তার এশিয়ান ফুটবলে বা আমাদের এই যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের যে ওয়েদারটা রয়েছে, এই ফুটবলের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা, এটা তার ডেফিনেটলি রয়েছে। নাম্বার 3, তার যে মোটামুটি কোথাও বাংলাদেশ ফুটবলে যে একটা কন্টিনিউয়াস পারফরমেন্স বা কন্টিনিউয়াস সাকসেসের রেট ছিল, সেটা কিন্তু ঈর্ষণীয়। তো সেটাকে যদি কেউ মাথায় রাখে তাহলে বলবে এই প্লেয়ারটার মধ্যে সেই মেন্টালিটি রয়েছে যে একটা বড় ক্লাবের হয়ে, ভালো ক্লাবের হয়ে খেলতে গেলে আমাকে ঠিক কী করতে হবে। তো সেই জিনিসটা কিন্তু মোহনবাগানের হয়েও করতে আসবে, অ্যান্ড ডেফিনেটলি সেটা সে মোহনবাগানের হয়ে করবে, অ্যান্ড সেটা মোহনবাগানের জন্য প্লাস পয়েন্ট। অ্যান্ড সব থেকে ওপরে আমার যে জিনিসটা মনে হয়
যে যারা মনে করছি যে দিস ইজ ভেরি মাচ কারেক্ট, এবং আমি কোথাও গিয়ে তাদের সাথে হয়তো পুরোপুরি না হলেও 50-60% সহমত, সেটা হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্টের ভালো প্লেয়ার নিয়ে আসা বা প্লেয়ার নিয়ে আসার পর তার থেকে পারফরমেন্স বের করে নেওয়ার যে স্ট্রাইক রেটটা, এটা কোথাও ম্যাক্সিমাম ফ্যান্স যারা পজিটিভ রয়েছে, যেই সিগনেচারটা ভালো সিগনেচার হচ্ছে, তাদের কিন্তু এটা একটা স্ট্রং পয়েন্ট যে মোহনবাগান ম্যানেজমেন্ট এ যাবৎ আইএসএলে যতজন প্লেয়ারকে মোহনবাগানে সই করিয়েছে, আমি যদি 2020-21 সিজনটা ধরো বাদ দিই, কারণ সেখানে যারা এটিকের সেট অফ প্লেয়ার্স ছিল তারাই এখানে এটিকে মোহনবাগানে শিফট হয়েছিল, দু একজন এদিক ওদিক হয়েছিল। পরবর্তী সময় থেকে 21-22 থেকে আস্তে আস্তে একটা চেঞ্জ আসতে শুরু করে, ভালো ভালো প্লেয়ার আসতে শুরু করে উইদিন আইএসএল এর বাইরে থেকে। তো কোথাও সেই যে একটা ম্যানেজমেন্টের স্ট্রাইক রেট, দু একজন প্লেয়ার ছাড়া কিন্তু ফ্লপ সেভাবে কেউ হয়নি। তো সেটা কোথাও একটা লার্জার সেকশন অফ মোহনবাগান ফ্যান্স তারা মনে করছে যে এই ক্ষেত্রে ম্যানেজমেন্টের ওপর একটা কোথাও ভরসা রাখা দরকার রয়েছে, যে তারা যে ডিসিশনটা নেবে বা তারা যে ডিসিশনটা লং টার্মে ভাবনা চিন্তা করে নিচ্ছে, এটা কোথাও কিন্তু মোহনবাগানের এগেনস্টে যাবে না, মোহনবাগানের ফেভারে না যা পুরোপুরি, এটা মোহনবাগানের এগেনস্টে 100% চলে যাবে না। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে দুটো ফ্যান বেস তাদের জায়গাতে ঠিক রয়েছে। যারা ডাউট করছে তারা ডাউটের জায়গাতে ডেফিনেটলি থাকবে, আমি তাদের সাথে রয়েছি, ডেফিনেটলি রয়েছে, আমি বলবো না যে আমি তাদের পুরোপুরি বিরুদ্ধে। আবার যারা মনে করছে যে চলো দেখা যাক কি হয়, ভালো হলেও হতে পারে, ভালো হবে এটা ধরে নিয়ে আমরা এগোতে পারি, আমি তাদের সাথেও আমি বলবো যে ঠিক আছে চলো তোমাদের সাথেও আমি 50% রয়েছি। কারণ এখানে দু পক্ষের যে ওপিনিয়নগুলো উঠে আসছে, কারণ ইন দ্য মেন টাইম এই মাঝখানে সময়টাতে আমার বেশ কিছু ইম্পর্টেন্ট পার্সনের সাথে কথা হয়েছে, যারা নেগেটিভ যারা পজিটিভ দুটো দিকের সাথে কথা হয়েছে, একটা সেম প্ল্যাটফর্মে একটা সেম গ্রুপে দাঁড়িয়ে কিন্তু কথা হয়েছে, এবং সেখানে মানে কন্ট্রাডিক্টরি যা কিছু পয়েন্টস, কাউন্টারে যা কিছু পয়েন্টস, সেকেন্ড করার যা কিছু পয়েন্ট সব কিছু উঠেছে, এবং সেখানে দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে দুপক্ষে ঠিক, তো 50% এদিকে 50% ওদিকে। তো এটা খুবই একটা মানে কি বলবো সারপ্রাইজিং সিগনেচার হতে পারে, সেই কারণে আমি শুরুতেই বললাম যে আই এম নট শকড, আই এম সারপ্রাইজড যে মোহনবাগান ম্যানেজমেন্ট এটা করলো। ইজ দিস হাউ মোহনবাগান উইল ডু মোহনবাগান থিংস? আবার এটাও ঠিক যে হ্যাঁ এই প্লেয়ারটা তো 2 বছর আগে সত্যি একটা সেন্সেশনাল প্লেয়ার ছিল, একে নিয়ে তো বেশ কিছু ক্লাব ইন্টারেস্টেড ছিল, ইভেন লাস্ট সিজনে ইস্টবেঙ্গল ওয়াজ ওয়ে টু ইন্টারেস্টেড যে এই বুঝি ল্যান্ড করে গেল প্লেয়ারটা, তার বর্তমান সেই মানে সেই সময়ের পরিস্থিতিতে তাকে অ্যালাউ করেনি সেই মুভটা হওয়ার জন্য, বা হয়তো স্যালারি নেগোসিয়েশন হোয়াট এভার কোথাও একটা গিয়ে আটকে গেছিলো। তো প্লেয়ারটার ডিমান্ড তো ভাই ছিল, প্লেয়ারটাকে নিয়ে ক্রেজ তো ছিল, বাংলাদেশে এখনও ক্রেজ রয়েছে, তারা এখনও বিলিভ করে যে এই প্লেয়ারটা যদি আর 1-2 বছর এখানে খেলে দিত তাহলে বাংলাদেশের জাতীয় দলের হয়ে অবধি খেলতে পারতো। তো ক্রেজ তো রয়েছে, সেই প্লেয়ারটা পারফরমেন্স তো করেছে, সাকসেস তো দিয়েছে, কোথাও ফ্যান ফেভারিট তো হতে পেরেছে, তো কোথাও তাকে নিয়ে এই আলোচনাটা ডেফিনেটলি থাকবে, সময়টা আমাদের ডেফিনেটলি কাটবে। এবার আসবো আমি আমার ভিডিওর নেক্সট পার্টে, সেটা হচ্ছে যে এই প্লেয়ারটা আইএসএল নাকি এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 কোথায় গিয়ে মেনলি সুইটেবল হবে। দেখো আইএসএল এ মোহনবাগান যে টিম তৈরি করছে, যে টিম মোহনবাগানের রয়েছে, সেখানে দাঁড়িয়ে যদি আমি ধরে নিই যে এই প্লেয়ারটা এক্সট্রা প্লেয়ার হিসেবেও থাকলো, তাহলে মোহনবাগানের সাকসেসের যে রেটটা রয়েছে, মোহনবাগানের সাকসেসের যে টেম্পোটা রয়েছে, সেটা কোথাও কিন্তু খুব একটা অ্যাফেক্টেড হবে না। কারণ আমরা যদি এই সিজনের দিকে তাকাই তাহলে দেখবো যে দিমিত্রিয়স পেত্রাতসের থেকে মোহনবাগান যা পেয়েছে সেটাও যদি রবসন রবিনহো দিয়ে দেয় তাহলে বা কম কি রয়েছে। তো সেখান থেকে দাঁড়িয়ে আইএসএল এর জার্নির ক্ষেত্রে আমার মনে হয় না যে এই সিগনেচারটা মোহনবাগানের জন্য খুব একটা ভালো বা খুব একটা খারাপ কিছু হতে চলেছে। এই প্লেয়ারটা এসে যদি কিছু দিতে পারে তাহলে ভালো, যদি না দিতে পারে তাহলে বলবো যে বাকিরা যারা রয়েছে না তারা কোথাও গোটা টিমটাকে এমনভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে, সেখানে দাঁড়িয়ে অন্য কাউকে নিয়ে খুব একটা ভাবনা চিন্তার জায়গা থাকে না। কিন্তু এটা মাথায় রাখা দরকার যে গ্রেগ স্টিওয়ার্টের বদলি হিসেবে যদি একে দেখা হয় তাহলে একটু সমস্যা রয়েছে, আর যদি পেত্রাতসের বদলি হিসেবে দেখা হয় তাহলে হয়তো লাইক ফর লাইক একটা চেঞ্জ হতে পারে। কিন্তু গ্রেগ স্টুয়ার্টের পরিবর্তে গ্রেগ স্টুয়ার্টের মতো বা তার থেকে আরও একটা বেটার প্লেয়ার দরকার বিকজ অফ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2। আর শুধুমাত্র যদি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর জন্য রবসন রবিনহোকে মোহনবাগান ভাবে তাহলে আমি বলবো যে ঠিক আছে, প্রবলেম নেই। কারণ ম্যাক্সিমাম সেই জায়গাতে দাঁড়িয়ে তুমি ইন্ডিয়ান প্লেয়ারদের উপর যেমন ভরসা করবে, একটা বিদেশি প্লেয়ারের উপর ভরসা করবে, একটা বিদেশি প্লেয়ারের উপস্থিতি সেটাও কিন্তু তোমার টিমের যে ওয়েট রয়েছে সেই ওয়েটটাকে বাড়াবে। অ্যান্ড ডেফিনেটলি এই প্লেয়ারটার মধ্যে সেই ক্ষমতা রয়েছে যে অল্প যে টার্গেট রয়েছে, যে ধরো না আমি 6টা ম্যাচই খেলবো, নক আউট পরের গল্প, এই 6টা ম্যাচের টার্গেটে কিন্তু এই প্লেয়ারটা অনেক বেটার পারফরমেন্স করবে, এটা আমার মন বলছে, এটা আমার কোথাও পার্সোনাল ফিলিং হচ্ছে। তো আমার মনে হয় যে যদি আমি আইএসএল এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এই দুটোকে কম্পেয়ার করি, গোটা একটা এত বড় সিজন, যে এত বড় সিজন কিন্তু বহুত দিন রবসন রবিনহো খেলেনি, বাংলাদেশ ফুটবলে কিন্তু এত লম্বা সিজন হয় না, মানে এত ম্যাচ হয় না, এত খেলা হয় না। তো এই দুটো জায়গায় যদি দেখি যে ছোট একটা টার্গেট আর একটা বড় টার্গেট, তো সেখানে দাঁড়িয়ে অন্তত পক্ষে রবসন রবিনহো ছোট টার্গেটের জন্য খুব ভালোভাবে কিন্তু ফিক্স হতে পারে, এবং সেটা কোথাও মোহনবাগানকে বেনিফিট ডেফিনেটলি দেবে। কিন্তু আইএসএল এর ক্ষেত্রে বেনিফিট না দিলেও খুব একটা প্রবলেম মোহনবাগানের
হবে না। তো এটা মোটামুটি পুরো বিষয়টা আমার কাছে এরকমই লেগেছে, আর যেটা লেগেছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এবার আগামী দিনে রবসন রবিনও আসবে কি আসবে না সেটা অনেক ইফ বাট অনেক ইকুয়েশনসের উপর ডিপেন্ড করছে। বাট আমি তার আগে একটা জিনিস আমি বলবো বা রিকোয়েস্ট করব, মানে যে মুমেন্ট আমি অন্ততপক্ষে আমি ওই ছোট্ট কিছু সময় আমাদের নিজেদের একটা খুব পার্সোনাল স্পেসে দেখলাম, এটা বড় আকারে দয়া করে কোথাও করো না। কারণ আলটিমেট দিনের শেষে এই প্লেয়ারটা মোহন বাগানের হয়ে খেলবে যদি আসে। আর দিনের শেষে যদি বাকিরা দেখে যে একটা প্লেয়ারকে নিয়ে ফ্যান বেসের দুদিকে মারামারি চলছে, এটা কিন্তু ভালো দেখায় না। দেখো প্লেয়ারটার মধ্যে তো ক্রেজ রয়েছে, এই কারণে মোহনবাগান, ইস্ট বেঙ্গল বা আইএসএল এর বিভিন্ন ক্লাব তারা ইন্টারেস্টেড থাকে। তো দেখা যাক, আসুক, টেস্ট হোক, তারপর দেখা যাবে কি হয়। তো তার আগে অবধি নিজেদের যে স্ট্রং ওপিনিয়নগুলো রয়েছে সেটাকে শুধুমাত্র শেয়ার করো। বাকিদেরকে খুব একটা কাউন্টার করার আমার মনে হয় না খুব একটা যুক্তি আছে বলে। সেই জায়গা থেকে একটু ডিফারেন্সে থাকাই ভালো। বিকজ কোথাও একটা নিজেদের ওপিনিয়নকে স্ট্রং গ্রাউন্ডে দাঁড় করানো আর অপরকে কাউন্টার করা বা খারাপ কিছু কথা বলা, দুটোর মধ্যে কিন্তু একটা হিউজ ডিফারেন্স, যতটুকু অন্ততপক্ষে আমি রিয়েলাইজ করতে পারি। তো তোমাদের যা যা ওপিনিয়ন্স রয়েছে সেটাকে অবশ্যই শেয়ার করতে থাকো। ডেফিনেটলি আমাকে সেকেন্ড করতে পারো বা আমাকে কাউন্টার করতে পারো, আই এম অলওয়েজ রেডি ফর দ্যাট। তো নিজেদের ওপিনিয়নগুলো অবশ্যই শেয়ার করতে থাকো। ভিডিওটা হয়তো একটু বড় হয়ে গেল, বাট এতটা লেন্দি একটা ডিসকাশন আমার মনে হলো যে যা কিছু আমার দেওয়ার ছিল এই ভিডিওটাতে সবটা আমি মানে দেবো, ডেফিনেটলি দেবো, তাতে বড় হলে অসুবিধা কিছু নেই। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।